আমারটা কিন্তু অলিখিত ব্যান নয়, কারণ আমারটা অ্যাকচুয়ালি আগের শাসক দলের ৩-৪ জন প্রপারলি প্রেস মিট করে বুম বসিয়ে তারা প্রপারলি বলেছিলেন। হ্যাঁ, আমি তারা আপনার আমাকে বলছেন যে আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি এগুলো সত্যি এগুলো নিয়ে আমি যে সময় ব্যান করেছে বা যাই হয়েছে, আমার মনে হয়েছে যে আমার নিজের উপর এতটা কনফিডেন্স যে আমি কিছু একটা করে নেব, আমি এমন একটা কিছু কাজ করে নেবো যাতে অন্তত আমার ডাল ভাত খাওয়া হয়ে যায়। আমি কারোর আশেপাশেই ঘুরিনি, আমি তার জন্য অনেক কিছু পাইনি, আর কমপ্লিটলি ওকে উইথ ইট। জীবনে সবকিছু পেতে হবে, আমার এই গাড়িটাই লাগবে, আমার ওই বাড়িটাই লাগবে, আমার এই ব্র্যান্ডের ব্যাগটাই লাগবে, যেহেতু আমি অন্তত এই সরকারের যেভাবে পতন হলো আগের সরকারে, সেই পতন দেখেও যদি এই সরকারের ভয় থাকে যে আমরা অন্তত এইটুকু এরকম কিছু করবো না। আমি ইন্দ্রনীল সেনকে, ইন্দ্রনীল সেনের নাম্বার আমার কাছে নেই, আমি ওনাকে কোনোদিন হোয়াটসঅ্যাপ করিনি, ফোন করিনি লাস্ট 15 বছরে। উনি আমাকে কোনো কিছুতে ডাকেননি। এবার আমি ডাক পাইনি নাকি এটা জানার জন্য যতটা ঘুরঘুর করতে হবে, আমি অতটা ঘুরঘুরও কোনোদিন করি। চুরিয়ে তাও চুরিচামারি হতো, মানুষ খুব বড় লোক হয়ে গেলে তার একটা দ্বিধা হতো যে বা কোনো একটা কিছু করলে পরে একটা কোনো উপায় কালো টাকা থেকে যদি সে একটা গাড়ি কেনে বা একটা ফ্ল্যাট কেনে, তার একটা দ্বিধা হতো। এখন ওই দ্বিধা দ্বন্দ্ব সংশয়গুলো সবার কেটে গেছে, এখন খুব প্রাউডলি এগুলো করতে হয়। আর্যিকর প্রতিবাদের পর তোমাকে মানে এখন অলিখিত বয়কট বা ব্যান করা, এটাও কিন্তু একটা ধরনের থ্রেট কালচার শিল্পীকে, যেখানে তোমার মতো একটা ডাইনামিক শিল্পী যদি আমরা তোমাকে মনে করি টলিউডে, সেখানে একটা ব্যান কালচারের শিকার। দেখো, মানুষ যেটা সহজ সেটা সবার আগে করে। যখন রাস্তা তৈরি হয়, বাড়ি তৈরি হয়, যেটা সবার আগে সহজ, গাছটা আগে কেটে দেওয়া হয়, কারণ গাছ কোনো প্রতিবাদ করতে পারে না, তাই গাছটা আগে কেটে রাস্তা চওড়া করা হয়। এটা সবসময় সারা পৃথিবীতেই হয়ে এসেছে। আর থ্রেড কালচার শুধুমাত্র আগের সরকারের সময় ছিল এমনটা নয়, তার আগের সরকারের সময়ও হয়েছিল। তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, লোকজন জানতো না, কিন্তু থ্রেড কালচার সবসময় হয়েছে এবং সময়ের সাথে সাথে আশেপাশের মানুষের স্বাস্থ্যের অবনতির সাথে, মানসিক স্বাস্থ্যের অবনতির সাথে সাথে এই থ্রেড কালচার, ডিম ছোড়া, ইট ছোড়া, এগুলো আরো বেড়ে গেছে এবং আমার মনে হয় যে ভবিষ্যতে হয়তো আরো বেড়ে যাবে। তার কারণও হয়তো ওটাই যে আস্তে আস্তে মানুষের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। মানে যে আগে একটা লুকিয়ে চুরিয়ে তাও চুরিচামারি হতো, মানুষ খুব বড় লোক হয়ে গেলে তার একটা দ্বিধা হতো যে বা কোনো একটা কিছু করলে পরে একটা কোনো উপায় কালো টাকা থেকে যদি সে একটা গাড়ি কেনে বা একটা ফ্ল্যাট কেনে, তার একটা দ্বিধা হতো। এখন ওই দ্বিধা দ্বন্দ্ব সংশয়গুলো সবার কেটে গেছে, এখন খুব প্রাউডলি এগুলো করতে পারে। আগে যেরকম প্রাউডলি মানুষ ভালো কাজ করতো, এখন খারাপ কাজের মধ্যে একটা প্রাউডনেস তৈরি হয়েছে, খুব গর্ব যে এটা করেছি, বেশ করেছি, করবো, আরো করবো, দেখিয়ে দেবো যে আমার কতটা ক্ষমতা, আমি কতটা কি করতে পারি, সবাইকে ভয় দেখিয়ে রাখবো। এইটা তো বহুদিন ধরেই হয়েছে। শুধু আরজি করার পর তোমার ক্ষেত্রে আমি দেখো, আমি আরজি করার সময় বহু মানুষের, ধরো শ্রীলেখাদিকে বহুদিন ধরে, শ্রীলেখাদি বারবার সোচ্চার হয়েছেন, বলেছে আমাকে কোনো কাজে নেওয়া হয় না, এরকম শ্রীলেখাদির মতো আরো 2-1 মানুষ আছেন। আমি তাদের কথা মাথায় রেখেই বলছি আর কি। আমাকে তোমরা বলছো ব্যান করে দিয়েছে, সরকারের বিরুদ্ধে কথা বললে এরকম কিছু একটা হবে, এটাই প্রত্যাশিত, এটা জেনেই আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম। এমনটা না সরকারের বিরুদ্ধে আমি কথা বলবো তারা আমাকে মাথায় তুলে যে এই তো এটাই তো হওয়া উচিত ছিল, এটা তো গণতান্ত্রিক অধিকার তোমার, এটা তো তারা কখনোই বলবেন না। তারা সবসময়ই তারা বিরোধিতা করাতে তারা সেটাকে তাদের শত্রু বলেই আমাকে কেন, আমার মতো যারা যারা করেছেন তাদের সবাইকেই সেটা ধরে নিয়েছেন যে শত্রু। ফলে কিভাবে একজন আর্টিস্টকে, এক একজনের ধরো একজন ডাক্তারকে তার যদি প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হয়, তাকে একটা যদি এমন জায়গাতে তাকে পাঠিয়ে দেওয়া হয় যেখানে তার কাজের সুযোগ নেই, তাহলে তার জন্য সেটা করবে। একজন শিল্পীর কাজ বন্ধ করে দিলে পরে তাকে ভাতে মারা যাবে। এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন, যারা যে যে প্রফেশনে আছে, যে বাস চালায় তার যদি হাতটাই আমি কেটে দিই, তাহলে সে গাড়ি চালাবে কি করে? তো এরকমই আর কি ব্যাপারটা। কিন্তু আমি জানি আর কি, মানে একটা মাথায় তো ছিলই যে সরকারের বিরোধিতা করলে পরে সরকার আমাকে কিছু না কিছু, তার একটা তো আমার ফলাফল একটা থাকবেই, কিন্তু সেটা আমি কখনো মাথায় নিইনি। আমার মনে হয়েছিল যে আমি সবসময় কিছু না কিছু করে নেবো, আলাদা করে আমি এটা নিয়ে কোনোদিনও কোথাও ভোকাল হইনি। যারা এই ক্যামেরার পিছনে আছেন তারা আপনার আমাকে বলছেন যে আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি এগুলো সত্যি, এগুলো নিয়ে আমি যে সময় ব্যান করেছে বা যাই হয়েছে, আমার মনে হয়েছে যে আমার নিজের উপর এতটা কনফিডেন্স যে আমি কিছু একটা করে নেব, আমি এমন একটা কিছু কাজ করে নেবো যাতে অন্তত আমার ডাল ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আমার হয়তো খুব ভীষণ, আমি একটা হয়তো জীবন পাবো না, বিলাসবহুল জীবন আমি হয়তো ভোগ করতে পারবো না, আর সেটা আমার চাইও না কোনোদিন। আমি যেটুকুনি রোজগার করি তাতেই আমি খুশি। সেই রোজগারেও যদি টান পড়ে তাহলে আমি একটা কোনো অন্য উপায় দেখে নেব। পালা বদলের পর কি এখন কি কতটা আশাবাদী?
আমি আশাবাদী কোনো কিছু নিয়ে। সবে এখন শিশু জন্ম নিয়েছে, সে আরো বড় হোক, সে আরো বুঝুক, কাজ করুক। কাজ করলে পরে ভালোই লাগবে। কোন মানুষের সাধারণ মানুষের জন্য যদি কাজ হয় তাতে কারো তো খারাপ লাগার কথা না। কাজটা হলেই হলো আর কি, চুরিচামারি কম হলেই হলো। হবে না এমনটা হয়তো নয়, করবেই মানুষজন। তারপরে যতটা সম্ভব বুক ফুলিয়ে না করলে পরে ভালো। লোকজনের অন্তত এই সরকারের যেভাবে পতন হলো আগের সরকারে, সেই পতন দেখেও যদি এই সরকারের ভয় থাকে যে আমরা অন্তত এইটুকু এরকম কিছু করব না। যারা উপরে আছেন আর কি তারা তো বারবারই আশ্বাস দিচ্ছেন। আর সব থেকে হচ্ছে যে উপরের মানুষজনরা আশ্বাস দিচ্ছেন। যদিও আমার এই অ্যাওয়ার্ড ফাংশনটিতে এই সঙ্গে কথা বলা উচিত না, কোনো একটা মানে আমি ওই মাথাটা নিয়ে আসিনি যে এরকম এত রাজনৈতিক কথা আমি বলবো। কারণ এখানে একটি অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, আমি একটি অ্যাওয়ার্ডও পেয়েছি। তারপরেও যারা আছেন তারা আমার এত কাছের যে এরকম প্রশ্ন করলে আমি তাদেরকে খুব একটা করতে পারি না আর কি। যে আমি এই অ্যাওয়ার্ডটি পেলাম জাগো মা বলে গানটার জন্য, দেবী চৌধুরানী রিতমের লেখা, প্রণয়ের সুর। আর আমি যেটা স্টেজে বললাম সেটাই, যে এত মাস হয়ে গেছে, এত দিন হয়ে গেছে যে আমি কোনো নমিনেশন পাই না, আমি কোনো অ্যাওয়ার্ড তো পাই না, অবভিয়াসলি নমিনেশন পাই না বলে ইনভিটেশনও পাই না। তো আমি প্রায় ভুলেই গেছিলাম যে নমিনেশন পেতে কেমন লাগে, ইনভিটেশন পেতে কেমন লাগে, সেই ইনভিটেশন পেয়ে সেই নিমন্ত্রণ রক্ষা করতে কেমন লাগে, স্টেজে উঠতে কেমন লাগে, অ্যাওয়ার্ডটা নিতে কেমন লাগে স্টেজে উঠে। এই পুরো জিনিসটা আমার কাছে ধোঁয়াশা হয়ে গেছিল, ঝাপসা হয়ে গেছিল। কিন্তু টেলিসিনে অ্যাওয়ার্ডসের জুরিকে অসম্ভব আমার পক্ষ থেকে ধন্যবাদ, যে তারা যে আমাকে আমার এই ভুলে যাওয়ার স্মৃতিটা তারা যে আবার আমাকে ফিরিয়ে দিয়েছেন, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। এবং এই জাগো মা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছিল, তুমি নিজেও জানো। সেই গানই কিন্তু আমাকে পুরস্কার এনে দিল। তুমি নিজেও একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো, নানা হুমকি চমকি। তোমরা যারা আমাকে ধরো লাস্ট 11 বছর ধরে তোমরা জানো যে আমার যে খুব বেশি আলাদা করে রোজ সকালবেলা একটা খবর করতে হবে, ও বিস্ফোরক কোট আনকোট, আমি ঠিক ওইটার পরিপন্থী নই। তাই জাগো মা নিয়ে যা যা হয়েছে সেটা যে আমি চেয়েছিলাম বা সেটা হওয়াতে আমি যে খুব খুশি তা নয়। কারণ আমি বিশ্বাস করি যে জাগো মা এই ঝামেলাটা না হলেও ইন ইটসেলফ ইট ইজ আ ভেরি গুড সং, ইট ইজ এক্সট্রিমলি গুড রাইটিং, ইট ইজ আ ভেরি গুড কম্পোজিশন, এবং আমি চেষ্টা করেছি গাওয়ার। যেটা আরজি করে প্রতিবাদের পর থেকেই বোধহয় এরকম একটা চিত্র পুরোপুরি অলিখিত দেন, সেইটা কি খানিকটা উঠলো বলে মনে হয় প্রথমের রেজাল্টের পর? কাজ পেতে না দীর্ঘদিন। আমারটা কিন্তু অলিখিত ব্যান নয়, কারণ আমারটা অ্যাকচুয়ালি আগের শাসক দলের 3-4 জন প্রপারলি প্রেস মিট করে বুম বসিয়ে তারা প্রপারলি বলেছিলেন। হ্যাঁ, আমি অনেকের মতো সকাল বিকেল সেটা নিয়ে লেখালেখি করিনি, বা রোজ সকালে উঠে খবর করিনি, বা ইলেকশনের পরেও বা রেজাল্টের পরেও আলাদা করে করিনি। কারণ আমি মনে করি না এটা আমার কাজ গান গাওয়া, রেয়াজ করা, সারাদিন ধরে খবর তৈরি করা, আর আমার সাথে কি হয়েছে, ও আমার জীবনে এত দুঃখ, আমি এটা পেলাম না, আমি ওটা পেলাম না। এমনিতেও আমার পাওয়ার লিস্ট খুব ছোট, আমার চাওয়ার লিস্ট আরো ছোট। আমি এখন উবার বুক করে বাড়ি যাব এখান থেকে, তোরা সব জানিস সেটা। তো আমি 11 বছর উবারে চড়ে আমি এতটাই কমফোর্টেবল যে আমি এগুলো নিয়ে খুব বেশি যে হালাবালু করতে চাই তা না। কিন্তু এটা ফ্যাক্ট যে আগের সরকার আমাকে ব্যান করেছিলেন আরজি করের পরে, এবং এটা আমার বলার কেউ না, ওনারা নিজেরাই প্রেস ডেকে ব্যান করেছিলেন। সেই ফুটেজ যে কোনো পোর্টাল বা নিউজ যে পাওয়া যাবে, কাজে এটা আমার বলা না বলার অ্যাকচুয়ালি কিছু এসে যায় না। হাতে দেখতে পাচ্ছি সম্মান, এটা একটু তাহলে পরিবর্তন এসেছে মনে হয়। আমার অ্যাকচুয়ালি খুব বেসিক একটা বক্তব্য হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি তো গায়িকা, আমার তো আর কোনো রোল নেই। এবং আজকে স্টেজেও আমি বলেছি যে অনুপমদা অনেকদিন আগে বলে দিয়েছে যে সব পেলে নষ্ট জীবন, তাই সব পাওয়ার অভিপ্রায় আমার জীবনে কোনোদিন ছিল না। আমি খুব অল্পতে খুশি। তো পালাবদলের নিয়মে হয়েছে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি সেখানেই দাঁড়িয়ে আছি। যখন তৃণমূল সরকার ছিলেন তখনও আমি আমার কাজটাই করার চেষ্টা করেছি, তাদের আশেপাশে ঘুরঘুর না করে। এখন যে সরকার আছেন আমি এখনো নিজের কাজটাই করার চেষ্টা করব, তাদের আশেপাশে ঘুরঘুর না করে, বিকজ দ্যাট ইজ হাউ আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ। আর ক্ষমতার আশেপাশে থাকতে গেলে যে ধরনের টেম্পারামেন্ট দরকার, একটা মুখে হাসি, একটা সবসময় একটু অবনত মস্তকে থাকা, সেটা তো তোরা জানিস, ওটা আমার রক্তেই নেই। সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকলে আমার মনে হয় যে আমার সমস্যা জীবনে আরো বাড়বে।
এখন তো প্রকাশ্যে যে যারা বলছে যে ইন্দ্রনীল সেনের আশপাশে ঘোরেনি তারা সরকারি অনুষ্ঠানে ডাক পায়নি। আমি কারুর আশেপাশেই ঘুরিনি, আমি তার জন্য অনেক কিছু পাইনি, আর আমি কমপ্লিটলি ওকে উইথ ইট। ইন্দ্রনীল জীবনে সবকিছু পেতে হবে, আমার এই গাড়িটাই লাগবে, আমার ওই বাড়িটাই লাগবে, আমার এই ব্র্যান্ডের ব্যাগটাই লাগবে। যেহেতু আমি সেই মানে আমার মা বাবাকে অনেক ধন্যবাদ যে তারা আমাকে যেভাবে বড় করেছেন, সামহাও আমার এই মিড লাইফ ক্রাইসিসের বয়সে চলে এসেও আমার ওই প্রয়োজনগুলো তৈরি হয়নি। তাই আমি কারুর আশেপাশেই ঘুরঘুর করিনি, কারুর আশেপাশেই আমি ঘুরঘুর করতে পারবো না, আর অযথা সরি বলতে পারবো না। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অনেকে সরব হয়েছে, তুমিও কি এরকম হচ্ছে ডাক পাওনি বা এই যে ইন্দ্রনীল সেন তোষামোদ যারা দল মানে উনি আমাকে কোনোদিন ডাকেননি, তো ডাক পাইনি না ডাকেননি এটা আমি জানি না, কিন্তু আমি ইন্দ্রনীল সেনকে ইন্দ্রনীল সেনের নাম্বার আমার কাছে নেই, আমি ওনাকে কোনোদিন হোয়াটসঅ্যাপ করিনি, ফোন করিনি লাস্ট 15 বছরে। উনি আমাকে কোনো কিছুতে ডাকেননি, এবার আমি ডাক পাইনি নাকি এটা জানার জন্য যতটা ঘুরঘুর করতে হবে আমি অতটা ঘুরঘুরও কোনোদিন করিনি, তাই আমার পক্ষে অ্যাবসলিউটলি বলা পসিবল না। আমি ইন্দ্রনীল সেন কেন, আমি কারুর আশেপাশেই ঘুরঘুর করিনি, ওটা আমার চরিত্র না, ওটা আমার নেচার না, মানে এটা আমি পারি না করতে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমার অ্যারোগ্যান্সও না, এটা আমার কিছুই না, এটা যেমন আমি বেটে, আমি তো চাইলে লম্বা হতে পারবো না, তো ঠিক সেরকম আমি হঠাৎ কাল থেকে ঘুরঘুর করতে পারবো না, এটা আমি পারি না করতে।